শুভেচ্ছা বন্ধুরা। আচ্ছা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার সমস্যা হয় তবে একটু ভেবে দেখুন। কোন দেশের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড়? কোন দেশের জিডিপি 20 ট্রিলিয়ন ডলারেরও বেশি? কোন দেশের কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত? কোন দেশের সিনেমা বিশ্বের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? কোন দেশ সবচেয়ে বেশি নোবেল প্রাইজ জিতেছে? এবং অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল কোন দেশের দখলে? আর কোন দেশের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার? এইসব প্রশ্নের একটাই উত্তর, আমেরিকা, আমেরিকা এবং আমেরিকা। কিন্তু আসল প্রশ্ন হলো, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো কিভাবে? তারা এমন কি করেছিল যে তারা এত শক্তিশালী দেশে পরিণত হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এই চার্টটি একটু দেখুন। এটি গত 2000 বছরের বিশ্বের জিডিপির ইতিহাস দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 1800 সালের আগে পর্যন্ত ভারত এবং চীন ছিল বিশ্বের দুটি বড় সুপার পাওয়ার। বিশ্বের বেশিরভাগ বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যকলাপ ভারত ও চীনকে কেন্দ্র করেই চলত। 1800 বছর ধরে এমনটাই চলে আসছিল। কিন্তু 1900 সালের পর মাত্র গত 100 বছরেই আমেরিকা হঠাৎ করে তার আধিপত্য বিস্তার করলো এবং বিশ্ব জিডিপিতে বিশাল একটি অংশ দখল করে নিল। এটা কিভাবে সম্ভব হলো? এর জন্য আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। 1492 সাল, ইতালিয়ান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকার কাছে কিছু ক্যারিবিয়ান দ্বীপ আবিষ্কার করেন। এরপরে ইউরোপিয়ানরা আমেরিকা সম্পর্কে জানতে পারে এবং ইউরোপিয়ানদের দ্বারা আমেরিকার উপনিবেশ স্থাপন শুরু হয়। সেই সময় আমেরিকায় রেড ইন্ডিয়ানরা বাস করত, যাদের নেটিভ আমেরিকান বলা হয়। সেখানে অনেক আলাদা আলাদা উপজাতি ছিল। স্পেন মূলত দক্ষিণ আমেরিকা দখল করে, যাকে আজ আমরা ল্যাতিন আমেরিকা বলি। ব্রিটেন 1600 সালের দিকে আমেরিকায় তাদের প্রথম কলোনি স্থাপন করে এবং ফ্রান্সও তাদের কলোনি তৈরি শুরু করে। পরবর্তী বছরগুলোতে ইউরোপিয়ানদের নিয়ে আসা বিভিন্ন রোগ, যেমন পক্স বা গুটি বসন্তের কারণে নেটিভ আমেরিকানদের 80 থেকে 90% জনসংখ্যাই শেষ হয়ে যায়। এরপর কয়েক দশক পর 4 জুলাই 1776 সালে আমেরিকান বিপ্লবীরা ব্রিটিশদের থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। আর এভাবেই জন্ম হয় একটি নতুন দেশের, ইউনাইটেড স্টেট অব আমেরিকা। চার্টে আমেরিকার গ্রাফ 1850 সালের পরেই উপরের দিকে উঠতে শুরু করে। সেই সময় ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশরা বিশ্বের বিভিন্ন দেশ দখল করে বসেছিল। ভারতও তখন ব্রিটিশদের কলোনি ছিল, কিন্তু আমেরিকা তখন একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠেছিল। তাই আশেপাশের অনেক ছোট ছোট রাজ্য অন্য কোনো দেশের গোলাম না হয়ে আমেরিকার সাথে যুক্ত হওয়াটাকেই ভালো মনে করেছিল। ফ্লোরিডা, টেক্সাসের মতো রাজ্যগুলো ধীরে ধীরে ইউএস এর সাথে যুক্ত হতে থাকে এবং আমেরিকা আয়তনে বড় হতে থাকে। তবে আমেরিকা যে খুব ধোয়া তুলসী পাতা ছিল তা কিন্তু নয়। তারাও তাদের এলাকা বাড়ানোর চেষ্টা করছিল। 1867 সালে তারা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় মাত্র $7.2 মিলিয়ন। 1898 সালে তারা হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে নেয়। এরপর পুয়ের্তো রিকো, গুয়াম এবং ফিলিপাইন্সকেও তারা নিজেদের দখলে নেয়। 1900 সালের মধ্যে আমেরিকা একটি বিশাল দেশে পরিণত হয়, আর দেশ যত বড় অর্থনীতিও তত বড়। কিন্তু আমেরিকার আসল গেম চেঞ্জার ছিল দুটি বিশ্বযুদ্ধ। দুটি বিশ্বযুদ্ধই হয়েছিল ইউরোপে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবাই একে অপরের সাথে লড়ছিল এবং ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু আমেরিকা ছিল নিরাপদ দূরত্বে। যদিও আমেরিকা যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তাদের মাটিতে যুদ্ধ হয়নি। উল্টো তারা ইউরোপের দেশগুলোকে প্রচুর অস্ত্র এবং সামগ্রী বিক্রি করে বিশাল মুনাফা কামিয়েছিল। ইউরোপের মানুষ নিজেদের কারেন্সি বাঁচাতে সোনা দিয়ে আমেরিকান ডলার কিনতে শুরু করে, কারণ ডলার তখন অনেক বেশি স্থিতিশীল ছিল। আমেরিকাই একমাত্র দেশ ছিল যারা বিশ্বযুদ্ধ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিল। 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পথে, তখন 44টি দেশ মিলে একটি সিদ্ধান্ত নেয়। তারা তাদের মুদ্রাকে স্থিতিশীল রাখতে আমেরিকান ডলারের সাথে লিঙ্ক করে দেয় এবং আমেরিকান ডলার লিঙ্ক থাকে সোনার সাথে। এভাবেই ডলার বিশ্বের আন্তর্জাতিক কারেন্সিতে পরিণত হয়। এরপর আইএমএফ, জাতিসংঘ এবং ডাব্লিউটিওর মতো সংস্থাগুলো তৈরি করা হয়, যেখানে আমেরিকা প্রধান ভূমিকা পালন করে। তারা বিশ্ব বাণিজ্যকে প্রমোট করে, যা তাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করে। 1950 সালের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুটি সুপার পাওয়ার হিসেবে উঠে আসে। শুরু হয় কোল্ড ওয়ার। এটি ছিল পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের লড়াই। তারা সরাসরি যুদ্ধ না করে বিশ্বের অন্যান্য দেশে গিয়ে প্রক্সি ওয়ার শুরু করে, অর্থাৎ যেসব দেশে আমেরিকার মনে হতো সমাজতন্ত্র ছড়িয়ে পড়েছে সেখানে গিয়ে তারা সরকার ফেলে দিত। কখনো বিরোধীদের টাকা দিয়ে, কখনো জঙ্গি গোষ্ঠীদের সাহায্য করে, আবার কখনো বিপ্লবীদের হত্যা করে। যেমন বলিভিয়ার চে গোভারকে হত্যা, আফগানিস্তানে তালেবানের অর্থায়ন বা ইরান ও কঙ্গোতে সরকার পরিবর্তন। এর ফলে অনেক দেশ সরাসরি আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই কারণে আজ বিশ্বের 70টিরও বেশি
প্রতিবেশী দেশে আমেরিকার 800-র বেশি মিলিটারি ঘাঁটি রয়েছে। কোল্ড ওয়ারের সময় নিজের প্রভাব বজায় রাখতে আমেরিকাকে মিলিটারির পেছনে প্রচুর টাকা খরচ করতে হয়েছে, যার ফলে আজ তাদের মিলিটারি পাওয়ার বিশ্বের সেরা। 1949 সালে তারা ন্যাটো তৈরি করে ইউরোপের দেশগুলোর সাথে, যাতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আটকানো যায়। তবে শুধু জিওপলিটিক্সই নয়, আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পেছনে কিছু অভ্যন্তরীণ কারণও ছিল। আমেরিকার পলিসি সবসময় বিশ্বের সেরা মেধাবীদের নিজের দেশে আকৃষ্ট করেছে। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে এলন মাস্ক, সবাই আমেরিকার পরিবেশ এবং কালচারের কারণেই সেখানে গিয়ে বস্তি গড়েছেন এবং সফল হয়েছেন। আমেরিকার উন্নতিতে তারা বিশাল ভূমিকা রেখেছে। এত বড় সুপার পাওয়ার হওয়ার পরেও আমেরিকার সাধারণ মানুষের বাস্তব চিত্রটা কিন্তু খুব একটা ভালো নয়। 2020 সালে সেখানে নিজের বাড়ি থাকার হার ছিল মাত্র 65.8%। আমেরিকা বিশ্বের অন্যতম অসম দেশ, যেখানে মাত্র 1% ধনীর হাতে দেশের 42.5% সম্পদ রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল, অবেসিটির হার সেখানে অনেক বেশি, কলেজের ফি এত বেশি যে ছাত্ররা কোটি কোটি টাকা ঋণে ডুবে থাকে, আর বন্দুকবাজির ঘটনা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2020 সালেই সেখানে 600-টিরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে। হয়তো মিলিটারির পেছনে এত টাকা খরচ না করে যদি আমেরিকা তাদের সাধারণ মানুষের উন্নয়নে সেই টাকা খরচ করত, তবেই এই সুপার পাওয়ার তকমাটার মানে থাকতো। আজ নরওয়ে, ডেনমার্ক বা সুইডেনের মতো দেশগুলো মানব উন্নয়নে আমেরিকার চেয়ে অনেক এগিয়ে, কিন্তু তাদেরকেও সুপার পাওয়ার বলো না। এই ভিডিও থেকে যদি কোনো শিক্ষা নেওয়ার থাকে, তবে তা হলো কোনো দেশেরই সুপার পাওয়ার হওয়ার পেছনে ছোটা উচিত নয়, বরং উচিত নিজের দেশকে ভালো করার দিকে নজর দেওয়া, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।